শনিবার থেকে প্রধান উপদেষ্টার সাথে রাজনৈতিক দলগুলোর আলোচনা শুরু। সংস্কারের পর নির্বাচনের দিনক্ষণ ঠিক করবে সরকার, জানালেন বদিউল আলম মজুমদার। সরকারি চাকরিতে বয়স বাড়ানোর দাবি যৌক্তিক, বলেছেন পর্যালোচনা কমিটির প্রধান। বাস্তবসম্মত সমাধানের আশা আন্দোলনকারীদের। শিক্ষার্থী আনাস হত্যায় 25 জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ। গুলির বিষয়ে অস্বীকার র্যাবের। দেশকে অস্থিতিশীল করতে চায় শেখ হাসিনার সহচররা, বলছে বিএনপি। আশুলিয়ায় 52 ঘণ্টা অবরোধের পর মহাসড়ক ছাড়ল শ্রমিকরা। গাজীপুরের চন্দ্রায় 2.5 ঘণ্টা অবরোধে দীর্ঘ যানজট, ভোগান্তির শিকার যাত্রীরা। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। শনিবার থেকে শুরু হচ্ছে রাজনৈতিক দলগুলোর সাথে সংস্কার পূর্ব দ্বিতীয় দফায় সংলাপ। প্রধান রাজনৈতিক দলগুলোর সাথে অন্তর্বর্তীকালীন সরকারের এই সংলাপ অনুষ্ঠিত হবে বলে জানান প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম। সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে প্রেস ব্রিফিংয়ে এই তথ্য জানান তিনি। জানান, সংলাপে দেশের প্রধান রাজনৈতিক দলগুলোকে ডাকা হবে। প্রধান উপদেষ্টা প্রেস সচিব বলেন, 6টি সংস্কার কমিশনের কাজের অগ্রগতির ব্যাপারে রাজনৈতিক দলগুলোকে জানানো হবে। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও দলগুলোর সাথে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস আলোচনা করবেন। এর আগে প্রধান দলগুলোর সাথে দেশের সামগ্রিক পরিস্থিতি এবং সরকারের সংস্কার ভাবনা নিয়ে রাজনৈতিক দলগুলোর সাথে প্রথম দফায় সংলাপ করেছিলেন প্রধান উপদেষ্টা। রাজনৈতিক দলগুলোর সাথে মত বিনিময় সভা করবেন। এটা আপনারা জানেন যে 8ই অগাস্ট এই ইন্টারিম গভর্নমেন্ট ফর্মেশন হওয়ার পরের থেকে 2 দফা রাজনৈতিক দলগুলোর সাথে কাউন্সিল অফ অ্যাডভাইজারের মিটিং হয়েছে এবং এইটারই চলমান প্রক্রিয়ায় এই শনিবার থেকে আবার নতুন দফা আলোচনা শুরু হবে। দেশের প্রধান দলগুলোর সাথে আলোচনা হবে। তো এখানে মুখ্য বিষয় হবে সেটা হচ্ছে যে কমিশনগুলো যেটা হয়েছে, আপনারা জানেন 6টা কমিশন হয়েছে, এটার কাজের অগ্রগতি সম্পর্কে অবহিত করা হবে তাদেরকে এবং দেশের আইন শৃঙ্খলা বিষয়েও তাদের সাথে কথা হবে এবং তাদের পরামর্শ নেওয়া হবে। বাংলাদেশ পুলিশের সংস্কারে সাহায্য করার আগ্রহের কথা জানিয়েছে ইতালির রাষ্ট্রদূত আন্তোনিও আলেসান্দ্রো বুধবার প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সাথে দেখা করে এই আগ্রহের কথা জানান। বাংলাদেশ থেকে ইতালিতে বৈধভাবে অভিবাসনের ব্যাপারে একসাথে কাজ করার জন্য আগ্রহ প্রকাশ করেন ইতালির রাষ্ট্রদূত। এছাড়াও অর্থনৈতিক ও বাণিজ্য বাড়ানোর বিষয়েও কথা বলেন রাষ্ট্রদূত। নিউ ইয়র্কে ইতালির প্রধানমন্ত্রী মেলোনির সাথে প্রধান উপদেষ্টার বৈঠকে ইতালিতে বৃহৎ সংখ্যায় অভিবাসনের বিষয়ে আলাপ করেন প্রধান উপদেষ্টা। সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচনের স্বার্থে সংস্কার কমিশনের সুপারিশের পর দলগুলোর সাথে বৈঠক করে নির্বাচনের দিনক্ষণ ঠিক করবে অন্তর্বর্তী সরকার, জানিয়েছে নির্বাচনী ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান ও সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার। জাতীয় প্রেস ক্লাবে নর্থ সাউথ ইউনিভার্সিটির জাতীয় জরিপের ফলাফল প্রকাশ অনুষ্ঠানে জানানো হয়, অন্তর্বর্তী সরকারকে 2 বছর বা তারও কম সময় থাকার পক্ষে দেশের অধিকাংশ মানুষ মত দিয়েছে। রিপোর্ট সৈয়দ আব্দুল মুহিতের। জুলাইয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আওয়ামী লীগ সরকারের পতনের পর দায়িত্ব নেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার। গণ অভ্যুত্থান পরবর্তী দেশের নাগরিকদের প্রত্যাশা নিয়ে জাতীয় জরিপ পরিচালনা করে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সাউথ এশিয়ান ইনস্টিটিউট অব পলিসি অ্যান্ড গভর্নেন্স। দেশের 8 বিভাগের 17 জেলায় 1869 জনের মতামত নিয়ে করা জরিপে অন্তর্বর্তী সরকারের উপর 97% মানুষের আস্থার কথা বলা হয়েছে। 53% মানুষ মনে করেন অন্তর্বর্তী সরকারকে 2 বছর বা তারও কম সময় থাকতে হবে। সমীক্ষায় দেখা গেছে, সংবিধান সংশোধন করে তত্ত্বাবধায়ক সরকার পুনর্ব্যবস্থার পক্ষে 94%, দলের বিরুদ্ধে সংসদে মত দিতে ধারা 70 সংশোধনে 96% মানুষ মত দিয়েছে। 90 ভাগের বেশি মানুষ মনে করে এই সরকার সংস্কারের পাশাপাশি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন দিতে পারবে। শিক্ষার্থীদের রাজনৈতিক দল গঠনেও 72 ভাগ মানুষ পক্ষে। প্রধানমন্ত্রী হিসেবে 2 বার থাকার পক্ষে 96%। একই ব্যক্তি সরকার প্রধান ও দলীয় প্রধান থাকতে পারবেন না, 91 ভাগের মত। প্রতীক ছাড়া স্থানীয় সরকার নির্বাচন 95%। ছাত্র শিক্ষক রাজনীতি বন্ধে 91 ভাগ মানুষ মত দিয়েছে। সংস্কারের ক্ষেত্রে আন্তর্জাতিক নীতি ও চুক্তিতে 85,
ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে 92, বিচার বিভাগ 91%, শিক্ষা পদ্ধতি পরিবর্তন আনতে 95, স্বাস্থ্য ব্যবস্থার 94 ও পুলিশের ক্ষেত্রে 96% মানুষ মত দেয়। এছাড়াও সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন ও দুর্নীতি দমনে 94%, আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে 95, হত্যা ও রাজনৈতিক দলগুলোর অপরাধের বিচারের ক্ষেত্রে 95% ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে 97% মানুষ দ্রুত পদক্ষেপ নিতে মত দিয়ে জরিপে অংশ নেন। সুফল যদি পেতে হয় তাহলে আমাদের রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তন দরকার, আমাদের রাজনৈতিক দলে পরিবর্তন দরকার। আমরা যদি এবারও যদি আবার চিন্তাই হয়ে যায় তাহলে কিন্তু আমাদের জন্য চরম বিপর্যয় ডেকে আনতে পারে। অনুষ্ঠানে সুজন সম্পাদক বলেন, সুষ্ঠু, নিরপেক্ষ, গ্রহণযোগ্য নির্বাচনের স্বার্থে সংস্কার কমিশনের সুপারিশের পর দলগুলোর সাথে বৈঠক করে নির্বাচনের দিনক্ষণ ঠিক করবে অন্তর্বর্তী সরকার। আমরা আশা করছি যে আমাদের সুপারিশ পাওয়ার পরে সরকার যে রাজনৈতিক দলের সাথে বসে তারা একটা ঐক্যমতে পৌঁছার চেষ্টা করবে। ওখান থেকে একটা রোডম্যাপ সৃষ্টি হবে। রোডম্যাপ সৃষ্টি হয়ে নির্বাচনের দিনক্ষণ হয়তো একবারে এক্সাক্ট দিনক্ষণ নয়, এটা সময়কাল নির্ধারিত হবে। রাজনৈতিক দলগুলোর রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন না হলে জনগণ এবারও সুফল থেকে বঞ্চিত হবেন বলেও মনে করেন সুজন সম্পাদক। আমি একটা টক শোতে ছিলাম। সৈয়দ আব্দুল মুহিত, বাংলা ভিশন, ঢাকা। চাকরিতে প্রবেশের বয়স বাড়ানো বা 35 করার দাবি যৌক্তিক বলে মন্তব্য করেছেন সরকার গঠিত কমিটির আহ্বায়ক আব্দুল মুহিত চৌধুরী। বলেন, কত বছর বাড়ানো হবে সেই ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে কমিটি। অন্যদিকে বৈষম্যহীন দেশ গড়তে বাস্তবসম্মত সমাধান আসবে বলে আশা আন্দোলনকারীদের। রিপোর্ট রিশান নাসরুল্লাহ। সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা পরিবর্তনে দীর্ঘদিন ধরে আন্দোলন করছে শিক্ষার্থী ও চাকরি প্রার্থীরা। গত সোমবার অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের বাসভবনের সামনে অবস্থান নেন আন্দোলনকারীরা। এরপর প্রধান উপদেষ্টার সাথে আন্দোলনকারীদের বৈঠকে বিষয়টি পর্যালোচনার জন্য কমিটি গঠন করা হয়। বুধবার সচিবালয়ে বয়সসীমা নির্ধারণ সংক্রান্ত কমিটির সাথে বৈঠক করে আন্দোলনকারীদের একটি প্রতিনিধি দল। পরে তারা বলেন, দাবির যৌক্তিকতা আলোচনায় তুলে ধরা হয়েছে। আশা করেন ইতিবাচক সমাধান করবে অন্তর্বর্তী সরকার। আমাদের কথা শুনেছেন এবং আমাদের দাবি যৌক্তিক। এই যৌক্তিকতার নিরিখে আমাদের আলোচনাগুলোকে স্যাররা অ্যাপ্রিসিয়েট করেছেন এবং স্যাররা আমাদের কথাগুলোকে বিশ্লেষণ করে আগামী 7 কার্য দিবসের মধ্যে একটি চমৎকার বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তোলার জন্য একটি প্রতিবেদন প্রকাশ করবেন। 7 কার্য দিবস মধ্যে যে প্রতিবেদনটা আসবে, প্রতিবেদন অনুযায়ী আমাদের অবস্থান আমরা জানাবো। আমরা 12 জন বাদে যদি কেউ কোনো আন্দোলনের ডেট ঘোষণা করে এবং তারা কোনো অনাকাঙ্ক্ষিত পরিবেশ তৈরি করে, এই দায়ভার আমরা 12 জন নেব না, যতক্ষণ পর্যন্ত না আমাদের সমন্বয়কদের ভিতরে কেউ কোনো আন্দোলনের ডেট ঘোষণা করবে। আমরা আশা রাখি স্যার আমাদের দাবিটা মেনে নেবেন, কমিটি মেনে নেবেন এবং একটা বৈষম্যমুক্ত বাংলাদেশের দিকে তাদের এই পদক্ষেপটা প্রথম পদক্ষেপ হবে। বৈঠকের বিষয়ে কমিটির আহ্বায়ক ও জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধান আব্দুল মুহিত চৌধুরী সাংবাদিকদের বলেন, বিশ্বের অনেক উন্নত দেশে চাকরিতে প্রবেশের কোনো বয়স সীমা নেই। বাংলাদেশের ক্ষেত্রে বিষয়টি পর্যালোচনা করা হচ্ছে। আমরা সার্বিক পরিস্থিতির আলোকে সরকারের বর্তমান নীতিমালা, সরকারের ভবিষ্যৎ কর্মপন্থা সব কিছু চিন্তা করে আমরা এই ব্যাপারে একটা সিদ্ধান্ত নেব। কিন্তু এই মুহূর্তে আজকে আমার পক্ষে বলা সম্ভব না। তবে তাদের যে বক্তব্যটা, যে বয়স বৃদ্ধি করার যৌক্তিকতা আছে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। এখন কতটুকু করা যে যা যৌক্তিক সেটা আমরা আবার সার্বিক পরিস্থিতির আলোকে চিন্তা করব, করে ফাইনালি আমরা চূড়ান্ত করলে তখন আবার আমরা বলতে পারবো যে এটা আমরা করেছি। সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা 35 বছর করা সম্ভব কিনা সে ব্যাপারে দ্রুত সময়ের মধ্যে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার কথাও জানিয়েছেন কমিটির সদস্যরা। রিশান নাসরুল্লাহ, বাংলা ভিশন, ঢাকা। গত 5 আগস্ট রাজধানীর চাংখারপুলে 10ম শ্রেণীর শিক্ষার্থী আনাস হত্যার ঘটনায় শেখ হাসিনা ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা সহ 25 জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করেছে নিহতের পরিবার। এদিকে জুলাই হত্যাকাণ্ডের নির্দেশদাতা হিসেবে আওয়ামী লীগ সহ 14 দলের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন এনডিএম এর চেয়ারম্যান ববি হাজ্জাজ। বিস্তারিত ফারুক বাবুর রিপোর্টে। খুনের রাজনীতির প্রতিবাদে নিজেকে শহীদের কাতারে দাঁড় করাতে ভয়কে জয় করে পুলিশের গুলিকে বুকে নিয়ে স্বৈরাচার মুক্ত স্বাধীন দেশে প্রকাশ পাচ্ছে তরুণদের দেশপ্রেমের চিঠি। তেমন এক চিঠি লিখে ঘর ছাড়ে গণ অভ্যুত্থানের বিজয়ের আগ মুহূর্তে নিহত হন আদর্শ একাডেমির 10ম শ্রেণীর ছাত্র শাহরিয়ার খান আনাস। 5 আগস্ট চিঠিটি লিখে ঘর থেকে বের হন আনাস। তার স্মৃতির শেষ চিঠিতে বলছে,
মা, আমি মিছিলে যাচ্ছি, নিজেকে আর ঘরে আটকিয়ে রাখতে পারলাম না। সরি আব্বুজান, তোমার কথা অমান্য করে বের হলাম। স্বার্থপরের মতো ঘরে বসে থাকতে পারলাম না। আমি যদি বেঁচে না ফিরি তবে কষ্ট পেয়ে গর্বিত হইও। জীবনের প্রতিটি ভুলের জন্য ক্ষমা চাই। ছেলে হত্যার ঘটনায় বুধবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনা সহ 25 জনের বিরুদ্ধে অভিযোগ দাখিল করতে আসে আনাসের বাবা মা। গুলির হুমকিদাতা সহ জড়িতদের বিচার চেয়েছেন তারা। এই যে নিরস্ত্র ছাত্র জনতা, সাধারণ মানুষের উপর যে গুলি চালানো হয়েছে, এটা অবশ্যই মানবাধিকার লঙ্ঘন। এই মানবাধিকার লঙ্ঘনের জন্য আমি আজকে আমার সন্তানের জন্য বিচার চাইতে এখানে আসছি অভিযোগ নিয়ে। আমি এদেশের সংবিধান অনুযায়ী যতটুকু সর্বোচ্চ শাস্তি এই হুকুমদাতা থেকে পালনকারী, মানে যারা কমান্ডটা মেনে নিয়ে গুলি করছে তারা এবং যারা হুকুম দিছে তারা, এই প্রত্যেকের সাজাটা চাই। এদিন ট্রাইব্যুনালে আওয়ামী লীগ সহ 14 দলের বিচার চেয়ে অভিযোগ দাখিল করেছেন এনডিএম চেয়ারম্যান ববি হাজ্জাজ। তার অভিযোগ, 19 জুলাই 14 দলের বৈঠকে কারফিউ ও গুলির সিদ্ধান্ত হয়। এরপরই নির্বিচারে গুলি চালায় আইন শৃঙ্খলা বাহিনী। 14 দলের বৈঠকের মাধ্যমে তারা ওই ডিসিশনে আসেন যে ওনারা কারফিউ জারি করবেন এবং এই কারফিউতে ওনারা দেখা মাত্র গুলি করার অর্ডার জানান। এবং এই 14 দলের মিটিংয়ের পর তরিকত ফেডারেশন, ওয়ার্কার্স পার্টি, কয়েকটা দলের, জাসদ, ইনু, কয়েকটা দলের নেতারাও গণমাধ্যমের সাথে কথা বলেন এবং গণমাধ্যমের সাথে কথা বলবার সময় তারা পরিষ্কার করে বলেন যে শেখ হাসিনাকে তারা আহ্বান জানিয়েছেন বা উপদেশ দিয়েছেন যে শক্ত হাতে যেন এই আন্দোলন দমন করা হয়। যখন কয়েকজনকে জিজ্ঞেস করা হয়েছে শক্ত হাতে মানে কি, কয়েকজন বলেছেন কারফিউ, কয়েকজন বলেছেন দেখামাত্রগুলি, কয়েকজন বলেছেন আপনারা নিজেরাই সামনে দেখবেন। এই ধরনের আলোচনা আমাদের কাছে অ্যাটলিস্ট পরিষ্কার করেছে। চিফ প্রসিকিউটর জানান, অপরাধ ট্রাইব্যুনালে রাজনৈতিক দলের বিচার করার বিধান রয়েছে, তবে শাস্তি কি হবে তার ব্যাখ্যা পরিষ্কার নেই, যা সংশোধনে আনার কথাও জানান তিনি। এই সংশোধনটা হবে যে শাস্তিটা কি হবে সেই বিষয়টা, কিন্তু বিচার যে করা যাবে সেটা কিন্তু বিদ্যমান আইনে রয়ে গেছে। যেমন দলের বিচার করা যাবে এটা আছে, কিন্তু বিচারের পরে কতটুকু শাস্তি দেওয়া যাবে সেইটা আলোচনা চলছে এবং সেটা সংশোধন করে এই আইনে সংযুক্ত করা হবে। কিন্তু সেক্ষেত্রে তদন্ত চলা বা বিচার প্রক্রিয়া শুরু করতে কোনো আইনগত বাধা নেই। জুলাই আগস্ট ঘটনায় থানা অথবা ম্যাজিস্ট্রেট কোর্টে মামলা না করে ট্রাইব্যুনালে অভিযোগ দাখিলের আহ্বান জানান চিফ প্রসিকিউটর। কিন্তু আমরা দেখেছি যে হেলিকপ্টার নামানো হয়েছে। ফররুখ বাবু, বাংলা ভিশন, ঢাকা। ছাত্র জনতার ওপর হেলিকপ্টার থেকে গুলি ছোড়ার বিষয়টি অস্বীকার করেছে র্যাব। তাদের দাবি, টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হয়েছে। বুধবার কারণ বাজারের সংবাদ সম্মেলনে র্যাবের মুখপাত্র জানান, হেলমেট পরে হামলায় অংশগ্রহণকারীদের ভিডিও ফুটেজ দেখে শনাক্ত করা হচ্ছে। আরও 30 থেকে 40 জনকে চিহ্নিত করে গ্রেফতারের চেষ্টা চলছে। তবে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী সহ আওয়ামী লীগ নেতাদের ভারতে পালিয়ে যাওয়ার বিষয়ে র্যাবের কাছে কোনো তথ্য নেই বলে দাবি করে সংস্থাটি। তিনি আরও জানান, সাগর রুনির মামলায় গঠিত টাস্ক ফোর্সকে সহায়তা করবে র্যাব। তবে মামলার তদন্তে নিজেদের ব্যর্থতার দায় নিতে নারাজ তারা। পূজাকে কেন্দ্র করে যেন কোনো নাশকতা না হয় সেজন্য ব্যবস্থা নেওয়ার কথাও জানায় র্যাব। বিএনপি নেতাদের অভিযোগ, শেখ হাসিনার অনুগতরা বাংলাদেশকে অস্থিতিশীল করতে চায়। তারা প্রশাসনে ঘাপটি মেরে বসে আছে। আওয়ামী লীগের লোকেরা পোশাক শিল্পে পরিকল্পিতভাবে অস্থিরতা তৈরি করছে বলেও অভিযোগ করেন বিএনপি নেতারা। রিপোর্ট করছেন সিকান্দার রেমান। বিএনপির ত্রাণ কমিটির ব্রিফিংটি হয় নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে। স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এজেডএম জাহিদ হোসেন অভিযোগ করেন, তিস্তার গজলডোবায় বাঁধ খুলে দেয়ায় উত্তরের কয়েক জেলা প্লাবিত হয়েছে। সেখানকার 5 জেলার বন্যার্তদের খাদ্য সহায়তা কার্যক্রম শুরু করেছে বিএনপি। পালিয়ে যাওয়া আওয়ামী লীগের সবাইকে ধরে এনে বিচারের মুখোমুখি করার দাবি জানান ডাক্তার জাহিদ। দ্রুত সময়ের মধ্যে জনগণের ক্ষমতা জনগণের হাতে তুলে দিতে নির্বাচনের উদ্যোগ নেওয়ার আহ্বানও জানান তিনি। ব্যবসা বলেন, ব্যাংকিং সেক্টর বলেন, সর্বত্রই, এবং তাদের একটি মাত্র টার্গেট, আজকে যত জায়গায় যত বিশৃঙ্খলা, ফ্যাক্টরিতে ভাঙচুর। কারণ ভাঙচুরের কারণ কি, খোঁজ নিয়ে যেয়ে দেখবেন ওই ফ্যাক্টরির শ্রমিকই না। আজকে হিলটেক্সে হচ্ছেটা কি, হিলটেক্সে হচ্ছে বাংলাদেশকে অস্থিতিশীল করার একটা পরিকল্পনা। অর্থাৎ সর্বত্রই সেই রেখে যাওয়া
স্বৈরাচারের দোসর যারা ছিলেন তারা এখন ভাবছে কবে তারা ঢুকবে, বিভিন্ন টুক করে ঢুকে পড়বেন, টুক করে ফেলে দিবেন, এই সমস্ত কথা বলে না। এখন আমরাও বসে আছি, দেশের মানুষ বসে আছে, টুক করে চলে আসুন, তখন দেখা যাবে আপনার ঝুপ করে কি হয়ে যায়। এদিকে আওয়ামী লীগের পলাতকদের গ্রেফতার ও বিচারের দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন করা হয়। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক অভিযোগ করেন, শেখ হাসিনার অনুগতরা বাংলাদেশকে অস্থিতিশীল করতে চায়। বিএনপি অন্তর্বর্তীকালীন সরকারকে সর্বাত্মক সহায়তা করবে বলে জানান তিনি। হাজার হাজার কোটি টাকা বাংলাদেশ থেকে পাচার করেছে সেই মুর্শিদি প্রেতাত্মারা এখনো কোনাবাড়ি, এখনো গাজীপুরে অস্বস্তিকর পরিবেশ তৈরি করছে গার্মেন্ট সেক্টরে। এটা শুধু আপনাকে নয়, আপনার সরকারকে আজকে বাংলাদেশে মানুষের কাছে অপমান করার যে প্রয়াস নিচ্ছে, এদের বিরুদ্ধে অনতিবিলম্বে ব্যবস্থা নেওয়া উচিত বলে জনগণ মনে করে। তারেক রহমানের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা কেন প্রত্যাহার করা হচ্ছে না, এমন প্রশ্ন করেন বিএনপি নেতারা। তারা বলেন, শেখ হাসিনার উচিত সব হত্যা অপকর্মের জন্য দেশের মানুষের কাছে ক্ষমা চাওয়া। সিকান্দার রেমান, বাংলাভিশন, ঢাকা। দুর্নীতি দমন কমিশনের মামলায় ডাক্তার জুবাইদা রহমানের সাজা স্থগিত করে প্রজ্ঞাপন জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। বুধবার মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের উপসচিব মোহাম্মদ আবু সাইদ মোল্লা স্বাক্ষরিত প্রজ্ঞাপন জারি হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়েছে, তারেক রহমানের স্ত্রী ডাক্তার জুবাইদা রহমানকে আদালতে আত্মসমর্পণ করে আপিল দায়েরের শর্তে 1 বছরের জন্য সাজা স্থগিত করা হলো। জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে গত বছরের 2 আগস্ট বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের 9 বছর ও তার স্ত্রী জুবাইদা রহমানের 3 বছরের কারাদণ্ড দেয় আদালত। সম্পদের তথ্য গোপনের অভিযোগে 2007 সালের 26 সেপ্টেম্বর তারেক রহমান ও জুবাইদা রহমান সহ 3 জনের বিরুদ্ধে রাজধানীর কাফরুল থানায় মামলা করে দুদক। বগুড়ায় সেনানিবাসে বুধবার দিনব্যাপী বিভিন্ন কর্মসূচিতে অংশ নেন সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। এর অংশ হিসেবে আর্মি মেডিকেল কলেজ হাসপাতালে নির্মাণাধীন বহুতল ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন এবং ফুটবল প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠানে অংশ নেন তিনি। খেলা শেষে বিজয়ীদের হাতে তুলে দেন পুরস্কার। লেফটেন্যান্ট তানজিম সরোয়ার নির্জনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও তার পরিবারের প্রতি সমবেদনা জানান সেনাপ্রধান। এছাড়া দেশের চলমান নিরাপত্তা পরিস্থিতি নিয়ে সেনাবাহিনীর কার্যক্রম বিষয়ে বিভিন্ন দিক নির্দেশনাও দেন তিনি। উপস্থিত ছিলেন জিওসি 11 পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার, বাংলাদেশ সেনাবাহিনীর অ্যাডজুটেন্ট জেনারেল, সেনা সদর ও বগুড়া এরিয়ার ঊর্ধ্বতন সেনা কর্মকর্তারা সহ অন্যান্যরা। গাজীপুরের কালিয়াকৈরের চন্দ্রা এলাকায় বকেয়া বেতনের দাবিতে ঢাকা টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে পোশাক শ্রমিকরা। এতে কয়েক কিলোমিটার যানজট তৈরি হয়। ভোগান্তিতে পড়ে গণপরিবহনের যাত্রী এবং পথচারীরা। এদিকে টানা 52 ঘন্টা অবরোধের পর দুপুরে সড়ক থেকে সরে গেছে বার্ডস গার্মেন্টসের আন্দোলনরত শ্রমিকরা। গাজীপুর থেকে মীর মোহাম্মদ ফারুক ও আশুলিয়া প্রতিনিধি শেফালি মিতুর তথ্য ও ছবিতে রিপোর্ট। 3 মাসের বকেয়া বেতনের দাবিতে বুধবার সকাল 9টা থেকে গাজীপুরের চন্দ্রা এলাকায় নায়াগ্রা টেক্সটাইল লিমিটেডের শ্রমিকরা ঢাকা টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে রাখে। এর আগে সকালে কারখানাটির মূল ফটকের সামনে অবস্থান নেয় তারা। শ্রমিকরা জানায়, কারখানা কর্তৃপক্ষ 3 মাসের বকেয়া বেতন পরিশোধ না করে অনির্দিষ্টকাল কারখানা বন্ধ ঘোষণা করে। বেতন তো দেয়ই না, ধাটকারি বন্ধ করে রক করতে চলে যায়। বেতনটা দেয় না কারণে আমরা বাসা ভাড়া দিতে পারি না, বাজার করতে পারি না, খাওয়া খরচ মানুষের। মালিক পক্ষ আসলে তারপরে রাস্তা ছেড়ে দেবো। আমাদের মালিক পক্ষ চাই, আমরা বেতন চাই, আমাদের বেতন দিক, আমরা রাস্তা ছেড়ে দিব। আমাদের বেতন যা পাও না আমাদের বুঝাইয়া দিই। এদিকে মহাসড়ক অবরোধ থাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়। প্রায় 2.5 ঘন্টা যান চলাচল বন্ধ থাকে। পরে সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের মহাসড়ক থেকে সরিয়ে দেয়। আমরা এই জায়গায় 2.5 ঘন্টা হয়ে গেছে গা। সমস্যা এই যে গার্মেন্টসের শ্রমিকরা রাস্তা ব্লক করে রাখছে। 9টার তান বসে হয়েছে আর কি, আমাদের যেতে দিতেছে না। এয়ারপোর্ট তান যাত্রী আসবে, একটা লোক এতদিন পর আসবো, কত আশা নিয়ে আমরা যাইতেছি। এইভাবে যদি দেরি হয় তাহলে আমরা কি করব বলেন তো? গার্মেন্টস আন্দোলন করে বেতন দেয় না, আমাকে ড্রাইভার করে, আমরা কি বেতন দেবো? কে রাস্তা কত মানুষ রয়েছে, মানুষ টাকলি মরি ডাক্তারের কাছে নিয়ে যায় না, অ্যাম্বুলেন্সও ছাড়ে না। ঢাকায় যে উদ্দেশ্যে যাইতেছিলাম হয়তো আমাদের কোনো কাজ হবে না। যাইয়া এই যে তারিখে এই যে শ্রমিকরা আন্দোলনগুলো করে, এগুলো আসলে রাস্তায় না করে তাদের অফিসিয়াল ভাবে তারা বসে একটা মীমাংসা করুক।
অন্যদিকে আশুলিয়ায় কোনো রকম নোটিশ ছাড়াই গত মাসের বেতন ভাতা পরিশোধ না করে বুড়ির বাজার এলাকার বার্ডস গার্মেন্টস অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে মালিক পক্ষ। এ নিয়ে বিজিএমই এর কাছে অভিযোগ করেও প্রতিকার না পেয়ে বাধ্য হয়ে 30 সেপ্টেম্বর সকাল 9টা থেকে সড়কে অবস্থান নিয়েছিল কারখানাটির শ্রমিকরা। ওরা আমাদের একটা দিছে যে নোটিশ দিছে, নোটিশের মাধ্যমে সবাই সাইন টাইন করে গত 30 তারিখে আমাকে স্যালারি দেওয়ার কথা গেছে, কিন্তু তারা সেই স্যালারিটা আমাকে দেয় নাই। না দেওয়ার কারণে তারা ভুয়া একটা নোটিশ দিছে যে আমরা আরো 3 মাস সময় চাই। যে 3 মাস সময় দেওয়া কি সম্ভব না। আমরা রাস্তায় আসছি গত 30 তারিখে। 30 তারিখে আমরা অফিসের গেটে আসে দেখি বানান টানা হয়েছে 3 মাসের মধ্যে কোনো পদ দেওয়া যাবে না। তখন আমরা রাস্তায় নামতে বাধ্য হয়েছি, কিন্তু আমাদের সেনাবাহিনী 2 ঘন্টা সময় নিছিল, এরাও কোনো কিছু করতে পারতিস না। দুপুরে যৌথ বাহিনীর হস্তক্ষেপে মালিক পক্ষের আশ্বাসের প্রেক্ষিতে 52 ঘণ্টা পর অবরোধ তুলে নেয় বার্ডস গার্মেন্টসের আন্দোলনরত শ্রমিকরা। সুচরিতা সূচি, বাংলা ভিশন নিউজ ডেস্ক। খাগড়াছড়িতে পাহাড়ি শিক্ষার্থীদের গণপিটুনিতে শিক্ষক নিহত এবং সংঘটিত সহিংস ঘটনায় 4 সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ঘটনায় আলাদা 2টি মামলা দায়ের হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসায় বেলা 3টায় 144 ধারা প্রত্যাহার করেছে প্রশাসন। এদিকে বিএনপির দাবি আওয়ামী লীগ পরিকল্পিতভাবে পাহাড়ে সহিংসতা সৃষ্টি করে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের ষড়যন্ত্র করছে। খাগড়াছড়ির প্রতিনিধি এইচ এম প্রফুল্লের তথ্য ও চিত্র দেখুন ডেস্ক রিপোর্ট। খাগড়াছড়িতে শিক্ষক সোহেল রানাকে পিটিয়ে হত্যার জেরে পার্বত্য এলাকা জুড়ে বাড়ানো হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। দুর্বৃত্তদের তাণ্ডবের সাক্ষী হিসেবে সর্বত্র ছড়িয়ে ছিটিয়ে রয়েছে ধ্বংসযজ্ঞ। এভাবে ভাঙচুর করা বা এভাবে লুটপাট করা আমি একদম নিন্দা করতেছি। এদিকে বুধবার সকালে ক্ষতিগ্রস্ত এলাকা ঘুরে দেখেছেন জেলা প্রশাসক ও পুলিশ সুপার। জানান, ঘটনায় 4 সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ক্ষয়ক্ষতি হয়েছে সেটা নিরূপণ করার জন্য আমাদের এখানে যে ইউনো আছে বা পৌরসভার প্রশাসক তাদেরকে বলা হয়েছে, আর পুরো বিষয়টা তদন্ত করার একটা কমিটি গঠন করা হয়েছে। জেলা প্রশাসন 1 পেট্রোল জারি করেছে। আমরা আমাদের যে নিয়মিত ডিপ্লয়মেন্ট থাকে পুলিশ সদস্য এর বাইরে আমরা অতিরিক্ত কালকে রাত থেকে অতিরিক্ত আমাদের ফোর্স অফিসার মোতায়েন আছে। পরিস্থিতি উন্নতির দিকে আমরা স্বাভাবিক হলে আমরা পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে আশা করছি আমাদের দ্রুতই। অন্যদিকে পাহাড়ি বাঙালি সবাইকে যে কোনো ধরনের উস্কানিতে নিজেদের না জড়িয়ে নিরাপদে বাড়িতে থাকার আহ্বান জানিয়ে মাইকিং করেছে জেলা বিএনপি। প্রশাসন এখানে আর্মি, বিডিআর, পুলিশ সহ সকল প্রশাসনের আন্তরিকতায় এই পার্বত্য চট্টগ্রামে এখনো খাগড়াছড়িতে শান্তিতে আছে। 2021 সালে শিক্ষক সোহেল রানার বিরুদ্ধে এক পাহাড়ি ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে মামলা হয়। পরে ওই ছাত্রী আদালতে গিয়ে পাহাড়ি একটি সংগঠনের চাপে মামলা করেছে বলে সাক্ষ্য দিলে খালাস পান শিক্ষক সোহেল রানা এবং চাকরিতে যোগদান করেন। এরপর থেকে সোহেল রানাকে প্রত্যাহারের দাবি জানিয়ে আসছিল পাহাড়ি শিক্ষার্থীরা। বাংলা ভিশন নিউজ ডেস্ক। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের গণত্রাণ সংগ্রহ কর্মসূচিতে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র শিক্ষক কেন্দ্র টিএসসিতে সংগ্রহ করা টাকার মধ্যে 8 কোটি টাকা প্রধান উপদেষ্টা ত্রাণ তহবিলে জমা দেওয়া হয়েছে। বুধবার সচিবালয়ে প্রধান উপদেষ্টার পক্ষে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ উপদেষ্টা ফারুক আজম চেক গ্রহণ করেন। টিএসসি ত্রাণ সংগ্রহ কমিটির সদস্য লুৎফর রহমান জানিয়েছেন, টিএসসিতে মোট 11,69,84,420 টাকা উঠেছে। এর মধ্যে ব্যয় হয়েছে 1,78,33,207 টাকা। ব্যাংক অ্যাকাউন্টে 9,91,51,213 টাকা জমা হয়েছে। সেখান থেকে প্রধান উপদেষ্টা ত্রাণ তহবিলে 8 কোটি টাকা হস্তান্তর করা হয়েছে। বাকি 1,91,00,000 টাকা উত্তরাঞ্চলের বন্যার্তদের সহযোগিতায় ব্যয় করা হবে বলেও জানান শিক্ষার্থীরা। এদিকে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ উপদেষ্টা জানান, বন্যার্তদের সাহায্যে এখন পর্যন্ত প্রধান উপদেষ্টা ত্রাণ ও কল্যাণ তহবিলের পক্ষে 91,43,28,000 টাকার অনুদান গ্রহণ করেছে দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়। আরও কিছু খবর নিয়ে এবারে রয়েছে একটি ডেস্ক রিপোর্ট। বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ ইমরান সালে প্রিন্স বলেছেন, সংস্কার ও নির্বাচনের টাইম ফ্রেম নিয়ে বিভ্রান্তি বা সমন্বয়হীনতা নয়, বাস্তবিক সমন্বিত ও যৌক্তিক সিদ্ধান্ত প্রয়োজন। রাতে রাজধানী কাজীপাড়ায় ডে নাইট মিনি ক্রিকেট টুর্নামেন্টের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি একথা বলেন।
বিএনপির কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক ও সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিব বলেছেন, দলের নেতাকর্মীরা হিন্দুদের উপর কোনো নির্যাতন করলে দলে তার জায়গা নেই। বিকেলে সাতক্ষীরার কলরোয়া পৌরসভা অডিটোরিয়ামে সনাতন ধর্মাবলম্বী নেতাদের সাথে মত বিনিময় সভায় তিনি একথা বলেন। আউটসোর্সিং প্রকল্পের সকল কর্মচারীর চাকরি স্থায়ীকরণে আলোচনা সভা করেছে বাংলাদেশ আউটসোর্সিং কর্মচারী কল্যাণ পরিষদ। বিকেলে জাতীয় প্রেস ক্লাবে সংগঠনের সাধারণ সম্পাদক এম জীবনের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি। বিশেষ অতিথি ছিলেন আইনজীবী মনিরুজ্জামান লিঙ্কন, বিশিষ্ট সাংবাদিক মাসুদ কামাল ও আশরাফ কায়সার এবং বাংলাদেশ চতুর্থ শ্রেণী সরকারি কর্মচারী সমিতির কেন্দ্রীয় কমিটির সভাপতি মোহাম্মদ আজিম। আইডিএলসি প্রথম আলো SME পুরস্কার পেয়েছেন 5 উদ্যোক্তা। ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের সম্মানিত করতে এই আয়োজন করা হয়। মঙ্গলবার রাজধানী প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে বিজয়ী 5 উদ্যোক্তা ও সম্মানজনক স্বীকৃতিপ্রাপ্ত দুজনের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। প্রধান অতিথি ছিলেন অর্থ, বাণিজ্য এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরেকবার জানিয়ে। শনিবার থেকে প্রধান উপদেষ্টার সাথে রাজনৈতিক দলগুলোর আলোচনা শুরু। সংস্কারের পর নির্বাচনের দিনক্ষণ ঠিক করবে সরকার, জানালেন বদিউল আলম মজুমদার। সরকারি চাকরিতে বয়স বাড়ানোর দাবি যৌক্তিক বলেছেন পর্যালোচনা কমিটির প্রধান। বাস্তবসম্মত সমাধানের আশা আন্দোলনকারীদের। শিক্ষার্থী আনাস হত্যায় 25 জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ। গুলির বিষয় অস্বীকার র্যাবের। দেশকে অস্থিতিশীল করতে চায় শেখ হাসিনার সহচররা, বলছে বিএনপি। আশুলিয়ায় 52 ঘন্টা অবরোধের পর মহাসড়ক ছাড়ল শ্রমিকরা। গাজীপুরের চন্দ্রায় 2.5 ঘন্টা অবরোধে দীর্ঘ যানজট, ভোগান্তি শিকার যাত্রীরা। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ রাত 1টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ।